নমস্কার। ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ব্রেন রিসার্চ এডুকেশনের গুরুত্ব। অর্থাৎ ব্রেন রিসার্চ এডুকেশন এর কার্যকারিতা বা প্রায়োগিক দিক কী রয়েছে সেগুলি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। শুরুতেই আমরা সংক্ষেপে ব্রেন রিসার্চ এডুকেশন বলতে কী বোঝায় সেটি সম্পর্কে একটুখানি আমরা বুঝে নেব। তারপরে আমরা এরপরে ইম্পর্টেন্স অফ ব্রেন রিসার্চ এডুকেশন সম্পর্কে আলোচনা করব। তো শুরুতেই বলতে হয় ব্রেন রিসার্চ এডুকেশন বলতে কী বোঝায়। ব্রেন রিসার্চ এডুকেশন হচ্ছে এমন একটা আধুনিক এডুকেশনাল অ্যাপ্রোচ, যে এডুকেশনাল অ্যাপ্রোচে মূলত ব্রেইনের নেচার বা হিউম্যান ব্রেন বা ব্রেইনের যে সমস্ত মৌলিক বিষয় রয়েছে সে বিভিন্ন বিষয়গুলিকে এক্সপ্লোর করার মাধ্যমে এবং এক্সপ্লোর করার মাধ্যমে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়গুলি আমরা জানতে পারবো, সেই বিচার্য বিষয়গুলিকে এডুকেশন সিস্টেমের সাথে অ্যাসিমিলেট করার একটি বিশেষ প্রয়াস বা উদ্যোগ আমরা দেখতে পাই। অর্থাৎ এই এমন একটি অ্যাপ্রোচ যে অ্যাপ্রোচে ব্রেইন এবং এডুকেশন সিস্টেমকে ইন্টিগ্রেট করা হয়েছে। অর্থাৎ ব্রেইনের যে সমস্ত নেচার বা যে সমস্ত প্রকৃতি বা যে সমস্ত অপারেশনাল ডাইমেনশন রয়েছে সেই বিষয়গুলিকে ভালোভাবে প্রয়োগ করার কথা বলা হয়েছে বা প্রয়োগ করার জন্য বিশেষ অনুশীলনের একটি প্রচেষ্টা আমরা এখানে দেখতে পাই। এবং এই যে অনুশীলন, এই অনুশীলনের মূল উদ্দেশ্যই হচ্ছে যে শিক্ষা প্রক্রিয়ার অন্তর্ভুক্ত যে সমস্ত কাজগুলি রয়েছে সেই কাজগুলিকে যথার্থ রূপে সম্পন্ন করা। অর্থাৎ টিচিংকে এফেক্টিভ করা, লার্নিংকে এফেক্টিভ করা, কারিকুলাম ট্রানজাকশানকে এফেক্টিভ করা। অর্থাৎ আমরা জানি যে একটি এডুকেশন প্রক্রিয়ার যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলি রয়েছে বা যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলি রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো শিক্ষাদান, একটি হলো শিখন, তৃতীয়টি হলো কারিকুলাম ট্রানজাকশন বা পাঠ্যক্রমের বাস্তবায়িতা, সেই প্রয়োগ করা, এবং পাশাপাশি হচ্ছে যে লার্নাররা যে লার্ন করলো তার পারফরমেন্স লেভেলকে বা অ্যাচিভমেন্ট লেভেলকে মেজার করা বা ইভ্যালুয়েশন করা। এই বিভিন্ন কাজগুলি রয়েছে। ব্রেন রিসার্চ এডুকেশন হচ্ছে এমন একটি আধুনিক অনুশীলনের পদ্ধতি বা অনুশীলনের কৌশল যেখানে মূলত মানবীয় মস্তিষ্ককে নিয়ে অনুশীলন করা হয় এবং মস্তিষ্ককে এক্সপ্লোর করার চেষ্টা করা হয়। অর্থাৎ প্রত্যেকটি মানবীয় মস্তিষ্কের যে কাজ, যেমন চিন্তন, যুক্তি, বিচার এবং জ্ঞানকে যথার্থরূপে ধারণ করা বা জ্ঞান সৃষ্টি করা বা নতুন কোনো ধারণা সৃষ্টি করা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলি বা ইত্যাদি বিভিন্ন কাজগুলি করার ক্ষেত্রে মানবীয় মস্তিষ্কের মধ্যে কী বিশেষ ধর্মিতা দেখা যায় বা বিশেষ কার্যকারিতা দেখা যায় সেই সমস্ত বিষয়গুলি, সেই সমস্ত অজানা বিষয়গুলিকে এক্সপ্লোর করার উদ্দেশ্যে এটি একটি গুরুত্বপূর্ণ অনুশীলন পদ্ধতি হিসেবে আত্মপ্রকাশ করেছে একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে। তো যাই হোক, এবার আমরা আলোচনা করব ব্রেন রিসার্চ এডুকেশনের কোন কোন গুরুত্বপূর্ণ দিকগুলি রয়েছে বা গুরুত্বের দিকগুলো রয়েছে। প্রথমে আমাদেরকে মনে রাখা দরকার ব্রেন রিসার্চ এডুকেশন হচ্ছে একটি আধুনিক শিক্ষণ বা এডুকেশনকে সমৃদ্ধ করার একটি স্টাইল বা একটা গবেষণা পদ্ধতি বা একটা অনুশীলন পদ্ধতি। সাধারণভাবে যে সমস্ত তথ্য বা যে সমস্ত বিষয়গুলি দিয়ে বা যে সমস্ত জ্ঞান সরবরাহের মাধ্যমে যে সমস্ত জায়গাগুলিকে উন্নত বা সমৃদ্ধ করতে সাহায্য করে, এরকম কতগুলি জায়গা বা এরকম কতগুলি ক্ষেত্র সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে বলা হয়েছে যে ব্রেন রিসার্চ এডুকেশন হেল্পস ফর ডিজাইনিং দ্য লার্নিং অ্যাপ্রোচেস। আচ্ছা, লার্নিং অ্যাপ্রোচকে ডিজাইন করাতে সাহায্য করে। আমাদের মনে রাখা দরকার যে প্রত্যেকটি লার্নারের মধ্যে যে সমস্ত মানবীয় বৈশিষ্ট্য বা গুণাবলী বা ব্যক্তিত্ব রয়েছে সেই ব্যক্তিত্ব অনুসারে প্রত্যেকটি লার্নার বা প্রত্যেকটি শিক্ষার্থী প্রত্যেকের থেকে আলাদা। তাই প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেক শিক্ষার্থী প্রত্যেকের থেকে আলাদা হওয়ার জন্য প্রত্যেকের শেখার কৌশল বা সেই সমস্ত বিষয়গুলিকে মনে রাখার কৌশল কিন্তু সমান নয়। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে লার্নিং অ্যাপ্রোচও কিন্তু ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। তো লার্নিং অ্যাপ্রোচ ভিন্ন প্রকৃতির হয়ে থাকা মানে হচ্ছে যে তারা কিন্তু ভিন্ন স্টাইলে কিন্তু শিখে থাকে, লার্ন করে থাকে। তো ভিন্ন স্টাইলে যখন লার্ন করার সময় তাহলে কি হচ্ছে, যে সমস্ত লার্নিংয়ে যে সাধারণ যে সমস্ত স্টেপ বা প্রসেস রয়েছে সে সাধারণ স্টেপ বা প্রসেসগুলি তারা তাদের মতো করে কিন্তু পরিচালন করে থাকে। যেমন ধরা যাক, একটি লার্নিং প্রক্রিয়ার যেমন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিষয়বস্তুগুলিকে বা তথ্যগুলিকে বা বিষয়বস্তুগুলির সাথে উপযুক্ত সেন্সেশন করা এবং সেন্সেশনের পর যে তথ্যগুলো বা ইনফরমেশনগুলো রিসিভ হলো সেগুলিকে ধারণ
করা এবং সেগুলিকে প্রয়োজনে সময় মতো সেগুলিকে রিকল করা বা যাচাই করে দেখে নেওয়া বা রিপ্রোডাকশন করে দেখে নেওয়া যে সেই সমস্ত তথ্যগুলি ধারণ করা হয়েছে কিনা। এই যে কতগুলি গুরুত্বপূর্ণ যে স্টেপ রয়েছে বা মনে রাখার যে বিভিন্ন রকমের বিষয় রয়েছে, সেগুলি লার্নিংয়ের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কযুক্ত। সব শিক্ষার্থীরা কিন্তু সমানভাবে বা একই রকমভাবে শেখে না। কেউ প্রজেক্ট মেথডে শিখতে বেশি পছন্দ করে, কেউ রোট লার্নিং মেথডে পড়তে বেশি পছন্দ করে বা শিখতে পছন্দ করে, কেউ বা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে অনুশীলন করতে পছন্দ করে, কেউ বা বিভিন্ন রকম অজানা বিষয়গুলিকে এক্সপ্লোর করার মাধ্যমে বা কী বলছে কোশ্চেন আনসার মেথডের মাধ্যমে শিখতে পছন্দ করে। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে এই যে বিভিন্নতা, এই বিভিন্নতা সম্পর্কে একটি সুসংগঠিত, একটা সুপরিকল্পিত, সুবিন্যস্ত ধারণা প্রদানের উদ্দেশ্যে ব্রেন রিসার্চ এডুকেশনের বিশেষ প্রয়াস বা বিশেষ উদ্যোগ বা কর্মপ্রচেষ্টা আমরা দেখতে পাই। অর্থাৎ বলা যেতে পারে ব্রেন রিসার্চ এডুকেশন মানবীয় ব্রেন সম্পর্কে এমন কিছু অজানা জিনিস বা এমন অজানা ইনফরমেশন প্রোভাইড করে থাকে, যে ইনফরমেশনগুলির মাধ্যমে একজন শিক্ষক যখন তার শিক্ষার্থীদেরকে শেখাবেন, শেখানোর সময় আবশ্যিক রূপে সেই সমস্ত তথ্যগুলিকে প্রয়োগ করবেন বা ফলো করবেন এবং সেই প্রয়োগ করা বা ফলো করার মাধ্যমে তিনি কিন্তু ঠিক করতে পারবেন যে কোন লার্নারটা কীভাবে শিখবে এবং কোন লার্নারদের জন্য কী ধরনের লার্নিং অ্যাপ্রোচ হতে পারে এবং লার্নিং অ্যাপ্রোচের ধাপটা কেমন হবে বা প্রসেসটা কেমন হবে, কিভাবে তাদেরকে শুরু করা হবে, অর্থাৎ তাদের লার্নিংটা কোথা থেকে শুরু হবে, কিভাবে ধাপে ধাপে গ্র্যাজুয়ালি তাদের লার্নিংটা এগিয়ে চলবে ইত্যাদি বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে একটি সদর্থক ধারণা গঠন করতে সাহায্য করবে ব্রেন রিসার্চ এডুকেশন থেকে পাওয়া বিভিন্ন রকম প্রয়োজনীয় তথ্য বা জ্ঞানগুলি। তো এটি একটি গুরুত্বের জায়গা রয়েছে, যেটি হচ্ছে লার্নিং অ্যাপ্রোচকে ডিজাইন করতে সাহায্য করে। এরপরে যে বিষয়টি সম্পর্কে বলা হয়েছে হেল্পস ফর ডিজাইনিং দ্য প্যাটার্ন অফ লার্নিং, এখানে একই রকমভাবে বলা হচ্ছে লার্নিং অ্যাপ্রোচ যেমন রয়েছে, একই রকমভাবে স্ট্রাকচার, লার্নিংয়ের স্ট্রাকচার কী হবে, অর্থাৎ সিকোয়েন্সটা কী হবে, প্রথমে কি শেখানো হবে, তারপরে দ্বিতীয় ধাপে কি শেখানো হবে, তৃতীয়তে কী হবে, চতুর্থতে কী হবে, ঠিক এরকমভাবে যেমন বলা হচ্ছে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে বোধগম্য করে তোলার চেষ্টা করা হচ্ছে। যেমন ধরা যাক যে সাধারণ অবস্থাতে কোনো বিষয়বস্তু শেখানোর জন্য যখন কোনো স্টুডেন্টদেরকে একটি মিনিংফুল একটা নলেজ বা মিনিংফুল একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে হয়, তাহলে সেক্ষেত্রে প্রথমে কি করতে হয় যে বিষয়টি তার সামনে তুলে ধরা হচ্ছে সেই বিষয়টি সম্পর্কে একটা প্রারম্ভিক একটা প্রিভিউ দিয়ে দেওয়া। কথাটির অর্থ হচ্ছে সে সম্পর্কে একটা প্রারম্ভিক একটা ধারণা তাদের সামনে তুলে ধরা, এবং সেই ধারণাটা যখন তাদেরকে দিয়ে দেওয়া হলো, এরপরে সেই প্রিভিউ দেওয়ার পরে দ্বিতীয় ধাপে যেটা করা হবে, সেই যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ের যে মৌলিক জায়গাগুলি সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বা বিশদভাবে অনুশীলন করার কথা বলা হয়। অনুশীলন করা হলো, এবার তৃতীয় ধাপে যেটা বলা হচ্ছে এবার একটু দেখে নেওয়া বা অ্যাসেস করে নেওয়া যে যেভাবে তথ্যগুলিকে যেভাবে প্রসেস করার কথা বলা হয়েছে বা লার্ন করার কথা বলা হয়েছে বা লার্নিংয়ে হেল্প করার কথা বলা হয়েছে বা কমিউনিকেট করার কথা বলা হয়েছে, কমিউনিকেশন হয়েছে কি হয়নি বা লার্নিংটা ঠিকঠাক হয়েছে কি হয়নি সেটা দেখে নেওয়ার জন্য এবার মাস্টারমশাইকে বা শিক্ষককে যেটা করতে হবে সেটাই হচ্ছে একটি ফর্মেটিভ ইভ্যালুয়েশন করে নিতে হবে, অর্থাৎ কাজ চলাকালীন একটি মূল্যায়ন করে নিতে হবে যে ঠিকঠাক রিচ করছে কিনা। এবার চতুর্থ ধাপে যেটা হচ্ছে যদি দেখা যায় যে তাদের যে সমস্ত জিনিসগুলো শেখার কথা সেগুলো ঠিকঠাক তারা শিখতে পারছে না, কোথাও কিছু ঘাটতি রয়েছে, তখনই কিন্তু আবার হচ্ছে রিটিচিং বা ডেসক্রিপশান হতে পারে, যে পুনরায় সেই বিষয়টিকে আলোচনা করা। অর্থাৎ যারা যে জায়গাটা বুঝতে পারলো না, এরকম না বোঝার পেছনে অনেক কারণ থাকতে পারে। কারো লিঙ্গুইস্টিক প্রবলেম হতে পারে, কিছু ছাত্র থাকে বা শিক্ষার্থী থাকে যারা তাদের যে বাড়িতে যে ভাষা চর্চা করা হয় কিংবা তার যে ভাষা সম্পর্কিত বোধগম্যতা বা ভাষা লিঙ্গুইস্টিক যে এবিলিটি বা লিঙ্গুইস্টিক যে নলেজ তার রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, সে লিঙ্গুইস্টিক আন্ডারস্ট্যান্ডিং বা ভাষাগত যে বোধগম্যতা সাথে শিক্ষক যে ভাষাতে কথা বলেন বা যেভাবে বিষয়বস্তুকে তুলে ধরেন কিংবা যে গতিতে বিষয়বস্তু তুলে ধরেন, সেই গতির সাথে শিক্ষার্থীর সে গ্রহণের গতির মধ্যে তারতম্য যদি দেখা যায় বা যদি মানানসই না থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু বিষয়বস্তুগুলো বুঝতে অসুবিধা হয়। তো এরকম একটি সাধারণ একটি প্যাটার্নের কথা বলা হচ্ছে, সাধারণ একটি লার্নিং স্ট্রাকচারের কথা বলা হচ্ছে। অর্থাৎ এটি উদাহরণ হিসেবে বিষয়টি আমরা আলোচনা করলাম যে এরকমভাবে যদি একজন শিক্ষক মহাশয়
যদি জানতে পারেন যে তার লার্নারদের ব্রেনের নেচার কেমন রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে লিঙ্গুইস্টিক প্যাটার্ন কেমন রয়েছে, তাদের ইন্টেলেকচুয়াল মানে এবিলিটি কেমন রয়েছে, তাদের ইনফরমেশনকে প্রসেসিং করার ক্ষমতা কেমন রয়েছে ইত্যাদিগুলি সম্পর্কে যদি যথার্থ ধারণা, এখানে বলা হচ্ছে বারবার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড এফেক্টিভ, অর্থাৎ যথার্থ এবং যথোপযুক্ত, উপযুক্ত বা পরিপূর্ণ, সম্পূর্ণ ধারণা যখন লাভ করতে পারবে, সেই সম্পূর্ণ ধারণাকে কাজে লাগিয়ে শিক্ষক মহাশয় কিন্তু তার মতো করে লার্নিংয়ের স্ট্রাকচার বা লার্নিংয়ের প্যাটার্নকে কিন্তু ডিজাইন করতে পারবে। তো এক্ষেত্রে কিন্তু ব্রেন রিসার্চ এডুকেশন সেই ধরনের মূল্যবান তথ্য বা মূল্যবান জ্ঞান সরবরাহের মাধ্যমে এই কাজটি করার ক্ষেত্রে সাহায্য করতে পারে। লার্নিংয়ের প্যাটার্ন কী হবে, স্ট্রাকচার কী হবে, সিকোয়েন্স কী হবে, প্রসেস কী হবে, সে সম্পর্কে কিন্তু একটি সদর্থক সিদ্ধান্ত গ্রহণ করতে এই ব্রেন রিসার্চ এডুকেশন প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে থাকে বা করতে পারে। এরপরে যে তৃতীয় গুরুত্বপূর্ণ সাহায্যের কথাটি বলা হয়েছে বা গুরুত্বের জায়গাটি বলা হয়েছে, ব্রেন রিসার্চ এডুকেশন হেল্পস ফর এফেক্টিভ লার্নিং অফ লার্নার্স। এখানে আমরা আলোচনা করেছি যে লার্নিংকে এফেক্টিভ করা। এফেক্টিভ লার্নিং বলতে কী বোঝায়, এ প্রসঙ্গে আমাদের মনে রাখা দরকার, লার্নিংয়ের প্রত্যেকটি লার্নিং বা প্রত্যেকটি কাজের একটি উদ্দেশ্য থাকে। আর উদ্দেশ্য দু রকমের থাকে, একটি হচ্ছে গুণগত দিক থেকে, আরেকটি হচ্ছে পরিমাণগত দিক থেকে। অর্থাৎ কত সংখ্যায় আমি উদ্দেশ্যটাকে পূরণ করলাম, কিংবা কী পরিমাণ, কেমন মাত্রায় আমি উদ্দেশ্যটিকে, মাত্রা নয় মানে গুণগত দিক থেকে কী পর্যায়ে আমরা রিচ করলাম। তাহলে এখানে দুটো গুরুত্বপূর্ণ প্যারামিটারের কথা বলা হচ্ছে, একটা কোয়ান্টিটেটিভ প্যারামিটার, একটা কোয়ালিটেটিভ প্যারামিটার। তাহলে বলা হচ্ছে যে অবজেক্টিভের দু রকম প্যারামিটার রয়েছে, একটা কোয়ান্টিটেটিভ প্যারামিটার অফ অবজেক্টিভ, কোয়ালিটেটিভ প্যারামিটার অফ অবজেক্টিভ, এরকম দুটো প্যারামিটার রয়েছে। যদি বলা হচ্ছে যে পরিমাণে বা যতটা পারফরমেন্স বা যতটা লার্ন করা বা যে উদ্দেশ্যের জন্য শেখা, সেই উদ্দেশ্য যে পরিমাণে পূরণ হওয়া উচিত বা উদ্দেশ্যটা যে পরিমাণে রিচ করা উচিত, সেই পরিমাণে এবং সেই গুণগত দিক থেকে যদি সেই উদ্দেশ্যটা পূরণ হয়, তাহলে বলা হবে যে সেই উদ্দেশ্য কার্যকরী হয়েছে। একই রকমভাবে শিক্ষণের ক্ষেত্রে এরকম কতগুলি উদ্দেশ্য রয়েছে, যে উদ্দেশ্যগুলির কিন্তু এরকম গুরুত্বপূর্ণ প্যারামিটার রয়েছে, কোয়ান্টিটেটিভ প্যারামিটারও রয়েছে, কোয়ালিটেটিভ প্যারামিটারও রয়েছে। তাহলে এই যে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ যে প্যারামিটার রয়েছে উদ্দেশ্যের, সেই প্যারামিটারগুলোর সঙ্গে বা প্যারামিটারগুলোকে বিচার বিবেচনা করার মাধ্যমে লার্নারদের যে ব্রেনের স্ট্রাকচার বা লার্নারদের যে ব্রেনের যে পারফরমেন্সের যে প্রকৃতি, সেই প্রকৃতি সম্পর্কে যদি তথ্য সংগ্রহ করা হয় বা সেই তথ্য যদি থাকে, তাহলে দুটোর মধ্যে মেলবন্ধন করার মাধ্যমে উপযুক্তভাবে কিন্তু লার্নারকে কার্যকরী শিখনে কিন্তু সাহায্য করা যাবে বা লার্নারকে কার্যকরী শিখনের জন্য কিন্তু উপযুক্ত করে তোলা যাবে। সেই বিষয়টি সম্পর্কে কিন্তু ব্রেন রিসার্চ এডুকেশন একটি গুরুত্বপূর্ণ বা সদর্থক ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে অবজেক্টিভ বা লার্নিংকে এফেক্টিভ করার জন্য যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের যে সমস্ত গুণগত এবং পরিমাণগত যে প্যারামিটার রয়েছে, সেই প্যারামিটারগুলোকে লার্নারদের যে সমস্ত ব্রেনের যে নেচার বা তার যে পারফরমেন্সের যে নেচার, সেই নেচারের সাথে অনুষঙ্গ বা সাদৃশ্য স্থাপনের মাধ্যমে যাতে শিক্ষক মহাশয় তাদেরকে সদর্থক কর্মপদ্ধতিতে অংশগ্রহণ করাতে পারে বা সদর্থক কর্মপদ্ধতি নির্বাচন করতে পারে, সেই বিষয়ে কিন্তু একজন শিক্ষক ব্রেন রিসার্চ এডুকেশনের অনুশীলনের মাধ্যমে কিন্তু উপযুক্ত সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করতে পারবে। এরপরে যে জায়গাটিকে বলা হয়েছে সেটি হচ্ছে, একই রকমভাবে বলা হচ্ছে যে শিক্ষক তার নিজের দায়িত্বও কিন্তু এফেক্টিভলি পালন করতে পারবে। অর্থাৎ টিচিংকে এফেক্টিভ করা, লার্নিংকে এফেক্টিভ করা যেমন দরকার, ঠিক একই রকমের টিচিংকে এফেক্টিভ করা। আমাদের মনে রাখা দরকার যে একজন শিক্ষক মহাশয় তারও কিন্তু একটু সাইকোলজিক্যাল পার্সপেক্টিভস রয়েছে, লার্নারদের সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ রয়েছে। তবে এ প্রসঙ্গে মনে রাখা দরকার যে এখানে লার্নারদের লার্নিংয়ের কথা বলা হচ্ছে, শিক্ষক মহাশয় কিন্তু এখানে লার্নারদের লার্নিংকে এফেক্টিভ করার জন্য কিন্তু নিজে কিন্তু সদর্থক ভূমিকা পালন করবেন বা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন। তবে এই প্রসঙ্গে বলা দরকার যে তিনি যদি তাদের লার্নারদের লার্নিংকে এফেক্টিভ করেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটি একটি বিষয় প্রতিষ্ঠিত হবে যে শিক্ষক মহাশয় যা পড়িয়েছেন বা যে ধরনের কাজ করেছেন বা যে ধরনের কমিউনিকেশন করেছেন, সমস্ত কমিউনিকেশন বা কাজ বা পড়াশোনা বা পড়ানোর যে বিষয়গুলি, সবগুলো কিন্তু গুণগত দিক থেকে মানে কোয়ান্টিটেটিভ প্যারামিটার অনুসারে, কোয়ালিটেটিভ প্যারামিটার অনুসারে কিন্তু উদ্দেশ্য কেন্দ্রিক হয়েছে। অর্থাৎ এক্ষেত্রেও বলা যাচ্ছে যে উদ্দেশ্যে শিক্ষাদান করা হচ্ছে, সেই উদ্দেশ্য
পরিমাণের দিক থেকে বা গুণের দিক থেকে যদি যথার্থরূপে পূরণ হয়, তাহলে কিন্তু সেই টিচিংকে বলা হবে কিন্তু এফেক্টিভ টিচিং। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে যে ব্রেন রিসার্চ এডুকেশান শিক্ষককে বুঝতে সাহায্য করবে তার সামনে বা তার যে শ্রেণীকক্ষের যে শিক্ষার্থীরা রয়েছে, সে শিক্ষার্থীরা কী ধরনের মানসিক ক্ষমতা সম্পন্ন, কী ধরনের ব্রেনের প্রকৃতি, মস্তিষ্কের প্রকৃতি রয়েছে, সে প্রকৃতি অনুসারে কী ধরনের অ্যাক্টিভিটি করা প্রয়োজন, সেগুলো সম্পর্কে ধারণা গঠন করবে এবং সেরকমের পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে কিন্তু উদ্দেশ্য নির্ভর শিক্ষাদান পদ্ধতি কে বাস্তবায়িত করতে পারবে। ফলে কি টিচিং কিন্তু এফেক্টিভ হবে। ব্রেন রিসার্চ এডুকেশনের আর কতগুলি গুরুত্বপূর্ণ আমাদের গুরুত্বের জায়গা রয়েছে, বিষয় রয়েছে। যেমন বলা হচ্ছে হেল্পস ফর এফেক্টিভ ডেভেলপমেন্ট অফ কারিকুলাম। আমরা আলোচনা করছিলাম যে যদি টিচিংকে এফেক্টিভ করতে হয় তাহলে লার্নিংয়ের এফেক্টিভনেস হওয়াটা অত্যন্ত আবশ্যক। অর্থাৎ লার্নার যে যা কিছু শিখবে তা যদি এফেক্টিভ হয়, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমাদের টিচিং এফেক্টিভ হবে। তবে এখানে মাথায় রাখা দরকার যে একটি বিষয় মনে রাখা প্রয়োজন, সেটি হচ্ছে কি, যে লার্নাররা লার্ন করবে, কি লার্ন করবে, কারিকুলামের মাধ্যমে যে সমস্ত নলেজ বা এক্সপিরিয়েন্স প্রোভাইড করা হচ্ছে সেগুলো লার্ন করবে। সেগুলো তাদের ব্যক্তিত্বের মধ্যে, তাদের ভাবনার মধ্যে, তাদের সিদ্ধান্তের মধ্যে সেগুলিকে তারা স্থান দেবে বা সেগুলিকে আত্মীকরণ করবে। তো এখানে যেটা বলা হচ্ছে যে পাঠ্যক্রমের বিষয়বস্তুকে কিন্তু বিন্যাস করার সময় বা পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচন করার সময় আমাদের সেই সমস্ত বিষয়গুলি বা সেই সমস্ত ইনফরমেশনগুলিকে মাথায় রাখা দরকার বা বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া দরকার, যে বিষয়গুলি যে শিক্ষার্থীদের যে মস্তিষ্কের প্রকৃতি বা শিক্ষার্থীদের মস্তিষ্কের বা মানসিক যে বিভিন্ন রকমের ক্রিয়া প্রক্রিয়া মানে কাজ করার যে ক্ষমতা বা সামর্থ্য, সে সম্পর্কিত তথ্যগুলিকে বিচার বিবেচনা করা প্রয়োজন। কারণ এখানে আমাদেরকে মনে রাখা দরকার যে যেমন 7 বছর বা 10 বছর বয়সী কোনো শিক্ষার্থীকে যদি 15 বছর বয়সী শিক্ষার্থীদের জন্য আয়োজিত যে বা নির্ধারিত যে বিষয়বস্তু তা যদি দেওয়া হয়, তাহলে কিন্তু সেই শিক্ষার্থীরা সেই বিষয়বস্তু কিন্তু যথার্থভাবে গ্রহণ করতে পারবে না। ঠিক একই রকমভাবে যদি বলা হয় যে একটি 18 বছর বয়সী শিক্ষার্থীকে যদি 10 বছর বয়সী শিক্ষার্থীর বিষয়বস্তু দেওয়া হয়, সেটি কিন্তু অনায়াসে সলভ করবে, কিন্তু সেখানে কিন্তু কাজ করতে গিয়ে কিন্তু তার মধ্যে কিন্তু আনন্দ আসবে না, তার মধ্যে বৃত্তৃষ্ণার ভাবও তৈরি হতে পারে। তাহলে সেজন্য বলা হচ্ছে তাদের যে মানসিক বয়স বা তাদের যে মানসিক গতি প্রকৃতি, তাদের মানসিক যে বৈশিষ্ট্য বা তাদের যে মস্তিষ্কের যে গঠন বা মস্তিষ্কের যে পারফরমেন্স, সেগুলি সম্পর্কে যথাযথ ধারণা গঠন করার মাধ্যমে সেগুলি সম্পর্কে সদর্থক ধারণা গঠন করার মাধ্যমে যদি পাঠ্যক্রমকে বিন্যাস করা হয় বা পাঠ্যক্রমকে ডেভেলপ করা হয়, তাহলে ধরা হবে বা বলা হবে যে পাঠ্যক্রম কিন্তু কার্যকরী হয়েছে বা পাঠ্যক্রম এফেক্টিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এফেক্টিভ লার্নিং বা এফেক্টিভ টিচিংয়ের প্রেক্ষিত নির্মাণের ক্ষেত্রে কিন্তু কারিকুলাম ডেভেলপমেন্টের কাজটি কিন্তু কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে কিন্তু ব্রেন রিসার্চ এডুকেশন প্রয়োজনীয় তথ্য সরবরাহের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সাহায্য করবে যখন পাঠ্যক্রম রচয়িতারা পাঠ্যক্রম রচনা করবেন। এরপরে আরও বলা হয়েছে হেল্পস টু ইমপ্লাই দ্য কারিকুলাম অ্যাপ্রোপ্রিয়েটলি। এখানে বলা হয়েছে যে পাঠ্যক্রমটাকে বাস্তবায়িত করা। আমরা বলেছি যে টিচিংকে এফেক্টিভ করতে গেলে লার্নিংকে এফেক্টিভ করা প্রয়োজন। তাহলে লার্নিং এফেক্টিভ হওয়া হলো মানে হচ্ছে টিচিং এফেক্টিভ হলো। একই রকমভাবে যদি বলা হচ্ছে টিচিং এফেক্টিভ হলো মানে তাহলে কারিকুলাম এফেক্টিভ হবে। কারণ টিচিং অ্যাকচুয়ালি কারিকুলামকে ইমপ্লিমেন্ট করার জন্যই বা কারিকুলামের অন্তর্ভুক্ত কাজগুলিকে যথার্থরূপে বাস্তবায়িত করার জন্যই কিন্তু শিক্ষাদান পদ্ধতির গুরুত্ব বা প্রায়োগিকতা আমরা কিন্তু দেখতে পাই। তাহলে বলা হচ্ছে যে কারিকুলামকে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাপ্লাই করার ক্ষেত্রেও ব্রেন রিসার্চ এডুকেশনের মাধ্যমে লব্ধ যে জ্ঞান, সে জ্ঞান বা তথ্য বা বিভিন্ন রকম প্রিন্সিপাল বা যে সমস্ত পলিসিসের কথা বলা হবে, সেগুলি কিন্তু পাঠ্যক্রমকে যথার্থরূপে বাস্তবায়িত করতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করবে। এরপরে যেটা বলা হচ্ছে যে ব্রেন রিসার্চ এডুকেশন হেল্প করে কিসে, হেল্পস টু মিট দ্য ক্রাইটেরিয়া অফ ক্লাসরুম পারফরমেন্স। এখানে আমরা জানি যে প্রতিটা দিন অর্থাৎ একটা নির্দিষ্ট সময়, ধরা যাক কোনো একটি সেমিস্টার সিস্টেম 6 মাসের, সেই 6 মাসের সেমিস্টার সিস্টেমে বিভিন্ন অ্যাক্টিভিটির আয়োজন করা হয় এবং সেই অ্যাক্টিভিটিতে লার্নাররা কিন্তু পার্টিসিপেট করে এবং এই অ্যাক্টিভিটিগুলো যখন তারা পার্টিসিপেট করে প্রতিটা দিন কিন্তু তাদেরকে কিছু না কিছু পারফরমেন্স দিতে হয় এবং সেই প্রত্যেকটি পারফরমেন্সের মধ্য দিয়ে কিন্তু তাদের ধীরে ধীরে যে ব্যক্তিত্ব, সে ব্যক্তিত্ব কিন্তু নির্মিত হয় বা তার যে লার্নিংয়ের অবজেক্টিভ তা কিন্তু ফুলফিল হয়। তো এখানে বলা হচ্ছে যে প্রতিটা দিনের যে ক্লাসরুমের যে ক্রাইটেরিয়া,
ক্লাসরুমের পারফরমেন্সের যে ক্রাইটেরিয়া, সে ক্রাইটেরিয়া অনুসারে পারফরমেন্স ক্রিয়েট করা বা ক্রাইটেরিয়া অনুসারে তাদেরকে পার্টিসিপেটিভ করা, তা ক্রাইটেরিয়া অনুসারে তাদেরকে কমিউনিকেটিভ করা, ক্রাইটেরিয়া অনুসারে তাদেরকে এক্সপ্লোরেটিভ করা, অর্থাৎ তারা যেন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, স্বতঃস্ফূর্তভাবে তাদের মধ্যে থাকা যে সমস্ত ধারণাগুলি রয়েছে সে ধারণাগুলি সকলের সঙ্গে ভাগ করে নিতে পারে। এরকম বিভিন্ন রকমের ক্রাইটেরিয়াগুলো যাতে মিট করতে পারে ক্লাসে থাকতে গিয়ে বা ক্লাসে পারফর্ম করার সময়, সেগুলি কিন্তু সে সম্পর্কে সদর্থক পরিবেশ নির্মাণের জন্য বা ক্লাসরুম সিচুয়েশন বা ক্লাসরুম এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার, কিভাবে বিষয়বস্তু উপস্থাপন করা দরকার, কিভাবে লার্নারদের সাথে ইন্টারাকশন করা দরকার, কিভাবে লার্নারদেরকে স্টিমুলেট করা দরকার, সেই সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য বা প্রয়োজনীয় জ্ঞান আমরা ব্রেন রিসার্চ এডুকেশনের মাধ্যমে পেতে পারি। এবং সেই ব্রেন রিসার্চ এডুকেশনের মাধ্যমে পাওয়ার মাধ্যমে আমরা যখন শ্রেণীকক্ষের বিভিন্ন বিষয়বস্তু বা বিভিন্ন কাজগুলি বা বিভিন্ন যে ক্ষেত্রগুলি রয়েছে সেগুলিকে যখন বিন্যাস করা হবে, তাহলে তখনই কিন্তু দেখা যাবে যে লার্নাররা কিন্তু হোল হার্টেডলি সেখানে পার্টিসিপেট করছে বা হোল হার্টেডলি পার্টিসিপেট করার মাধ্যমে তারা কিন্তু কমিউনিকেটিভ হচ্ছে, তাদের মধ্যে কিন্তু এফেক্টিভ মাইন্ডসেট গড়ে উঠছে। তো এইভাবে কিন্তু ক্লাসরুম যে পারফরমেন্সের যে ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু আমরা মিট করতে পারবো। এরপরে আরও বলা হচ্ছে হেল্পস ফর এক্সপ্লোরিং দ্য অরিজিনালিটি অফ লার্নার। আমরা জানি প্রত্যেকটি লার্নারের মধ্যে কিছু না কিছু নিজস্বতা থাকে। সেই নিজস্বতাকে যদি আমরা ভালোভাবে বাইরে প্রকাশ করতে পারি, তাহলে কিন্তু সেই লার্নার কিন্তু একটা নিজস্ব পরিচয় খুঁজে পায়। যদি সেই নিজস্বতা যদি বাইরে এক্সপ্লোর না হয়, বাইরে যদি রিফ্লেক্ট না হয়, বাইরে যদি ভালোভাবে না বেরিয়ে না আসে, তাহলে কিন্তু সেই লার্নারে কিন্তু সেই পোটেনশিয়ালিটি বা অরিজিনালিটি থাকা সত্ত্বেও সে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসের শিকার হতে পারে। তো এখানে বলা হচ্ছে ব্রেন রিসার্চ এডুকেশন হচ্ছে সেই লার্নারদের কী কী পোটেনশিয়ালিটি রয়েছে বা অরিজিনালিটি রয়েছে বিভিন্ন এবিলিটি আকারে, সেগুলিকে এক্সপ্লোর করতে সাহায্য করে। অর্থাৎ ব্রেন রিসার্চের মূল একটি আলোচ্য বিষয় বা কাজই হচ্ছে তাদের অরিজিনালিটি বা তাদের যে সমস্ত পোটেনশিয়ালিটি রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করা বা সেগুলোকে ডিটেক্ট করা, এবং সেই পোটেনশিয়ালিটি বা পোটেনশিয়ালিটিকে বা পসিবিলিটিসগুলোকে আইডেন্টিফাই করার মাধ্যমে বা ডিটেক্ট করার মাধ্যমে, তাদের অরিজিনালিটিকে ডিটেক্ট করার মাধ্যমে ব্রেন রিসার্চ এডুকেশন কিন্তু প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে পারে এবং সেই প্রয়োজনীয় তথ্যগুলিকে গ্রহণ করা এবং সেই প্রয়োজনীয় তথ্যগুলিকে বিশ্লেষণ করার মাধ্যমে একজন শিক্ষক কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে। এবং সেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে যে পরিবেশ নির্মাণ করবে, সেই পরিবেশে সেই লার্নাররা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে বা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করবে, অ্যাকশান করবে, ইন্টারাকশান করবে, কমিউনিকেশন করবে, এবং এই কাজগুলো করার মাধ্যমে লার্নারদের মধ্যে যে সমস্ত অরিজিনালিটি বা পোটেনশিয়ালিটি রয়েছে, যেগুলি ব্রেন রিসার্চ এডুকেশনের মাধ্যমে আইডেন্টিফাই করা হয়েছে, সেগুলো কিন্তু যথাযথভাবে এক্সপ্লোর হওয়ার একটা সুযোগ পাবে বা বেরিয়ে আসার একটা সুযোগ পাবে, যার মাধ্যমে লার্নাররা কিন্তু তাদের একটা নিজস্ব আইডেন্টিটি ক্রিয়েট করতে পারবে। এটি একটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়। এরপরে আরও বলা হচ্ছে যে ব্রেন রিসার্চ এডুকেশন হেল্পস টু রেগুলেট দ্য প্রসেস অফ অ্যাক্টিভ পার্টিসিপেশন। এখানে সর্বোপরি আমরা বলি যে একজন শিক্ষক যদি লার্নারের প্রত্যেকটি লার্নারের যদি মানসিক সংগঠন বা মানসিক গুণ বা মানসিক সামর্থ্য সম্পর্কে ওয়াকিবহাল থাকেন, তাহলে কিন্তু তিনি বৈচিত্র্যপূর্ণ কর্মপদ্ধতি রূপায়ণের মাধ্যমে তাদের প্রত্যেককে ক্লাসরুমে কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে কিন্তু স্টিমুলেট করতে পারেন। যদি এমনটা দেখা যায় তিনি একটি কমন একটা স্টাইল ফলো করছেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এরকম অধিকাংশ ছেলেমেয়েই হতেই পারে যে তারা অ্যাক্টিভলি সেখানে পার্টিসিপেট করছেন না। সেজন্য বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ব্যক্তি স্বাতন্ত্র্যতার যে নীতি, সেই নীতিকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে বা বৈচিত্র্যপূর্ণতার দিকগুলিকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে ব্রেন রিসার্চ এডুকেশন বিশেষভাবে সাহায্য করে থাকে। এবং পাশাপাশি সেই বৈচিত্র্যতার জায়গাগুলিকে আইডেন্টিফাই করার মাধ্যমে টিচার বা লার্নার কিংবা কারিকুলাম প্ল্যানার বা কারিকুলাম ডেভেলপার বা একাডেমিক সেক্টরের যারা স্টেক হোল্ডার রয়েছে, তাদেরকে কিন্তু প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে সাহায্য করে থাকে বা তথ্য সরবরাহ করে থাকে। এরপরে বলা হচ্ছে হেল্পস টু রিফ্লেক্ট দ্য থট প্রসেস অফ লার্নার। এখানে বলা হচ্ছে লার্নাররা কী ভাবছে, এটা কিন্তু জানাটা খুব দরকার। কারণ শিক্ষক মহাশয় যা কাজ করছেন বা শিক্ষক মহাশয় যা ক্রিয়া প্রতিক্রিয়া করছেন বা যে বিষয়গুলি সকলের সামনে তুলে ধরছেন,
সেই বিষয়গুলি লার্নারের সকল সমস্ত একটি শ্রেণীকক্ষের সকল শিক্ষার্থীর কাছে কিন্তু সমানভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে। এরকম পরিস্থিতিতে শিক্ষকের কিন্তু একটি বিষয় সম্পর্কে ফোকাস করা প্রয়োজন, যে লার্নাররা কী শিখছে বা কী ভাবছে, এবং কী শিখছে বা কী ভাবছে এই বিষয়টি সম্পর্কে সদর্থক ধারণা যদি গঠন করতে পারেন শিক্ষক মহাশয়, তাহলে কিন্তু তিনি সেই লার্নারদের সাথে কিন্তু ভালোভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি কমিউনিকেট করতে পারবেন, বা তার যে টিচিংয়ের যে উদ্দেশ্য সেটাই কিন্তু পূরণ করতে পারবেন। তো এক্ষেত্রে ব্রেন রিসার্চ এডুকেশনের মাধ্যমে কিন্তু লার্নারের যে সে থট প্রসেসকে আইডেন্টিফাই করা বা সেগুলোকে কম্প্রিহেন্ড করার কী কী অ্যাপ্রোচ বা স্টাইল রয়েছে, সেগুলি ব্রেন রিসার্চ এডুকেশন সেগুলি সম্পর্কে প্রয়োজনীয় সাহায্য করে থাকে। এবং লার্নারের থট প্রসেসগুলিকে কীভাবে রিফ্লেক্ট করা যায়, কীভাবে আইডেন্টিফাই করা যায়, এক্সপ্লোর করা যায়, সেগুলি সম্পর্কে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা বা প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে থাকে। আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনলেন ডিসকভার এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে। আজকে আমরা আলোচনা করলাম ব্রেন রিসার্চ এডুকেশনের কী গুরুত্ব রয়েছে। ধন্যবাদ।